পাশ্চাত্যের বিখ্যাত মিউজিশিয়ান রড স্টিওয়ার্ট তিনি তার কণ্ঠ ইনশিওর করেছেন ৬৮ লক্ষ মার্কিন ডলারে। আবার এক ওলন্দাজ ওয়াইন মেকার তিনি তার নাকের জন্য বীমা করেছেন কত টাকার জানেন? প্রায় ১৬৮ লক্ষ মার্কিন ডলারের। অবাক হচ্ছেন তো? খেলোয়াড়দের, বিশেষত ফুটবলারদের পায়ের বীমা, এগুলো তো আমরা হামেশাই শুনি, এ নয় গেল বড় বড় ব্যাপার। কিন্তু সাধারণ মানুষের জীবনে সেখানেও তো নিত্য বীমার প্রয়োজনীয়তা, সে জীবন বীমাই হোক অথবা চিকিৎসার জন্য স্বাস্থ্য বীমা। আবার ২ বা ৪ চাকার যে বাহনটা তার প্রতি মুহূর্তে প্রয়োজন, তার জন্যও তো বীমা লাগে। অর্থাৎ যেখানেই রিস্ক, যেখানেই কিছু হারানোর ভয়, সেখানেই বীমার প্রয়োজনীয়তা। কিন্তু ভারতের বাজারে এই মুহূর্তে বীমার মানচিত্রটা ঠিক কেমন, কতটা সচেতনতা তৈরি হয়েছে, এই নিয়ে আলোচনার জন্যই আমাদের সঙ্গে রয়েছেন শ্রী পার্থনীল ঘোষ মহাশয়। পার্থনীল ঘোষবাবু, আপনাকে টিভি ৯ বাংলা ডিজিটালে স্বাগত। নমস্কার। পার্থনীলবাবু, আমি যেভাবে শুরু করলাম, প্রথমেই বলি, আমরা না ইন্টারনেট স্পেসে প্রচুর মজার মজার খবর দেখি, মানে খবরগুলো দেখে আমাদের মজাই লাগে, কিন্তু আসলে ব্যাপারটা কি আপনার থেকে জানতে চাই। ওই যেরকম আমি বললাম, একজন গায়ক তার কণ্ঠটাকে ইনশিওর করেছেন, খুব স্বাভাবিক, তিনি কণ্ঠ দিয়েই উপার্জন করেন, কণ্ঠের জন্যই গোটা দুনিয়া তাকে চেনে। কিন্তু আমরা তো সাধারণত শুনতে অভ্যস্ত গাড়ি, বাড়ি, স্বাস্থ্য, এগুলোর বীমা। সত্যি সত্যি এই ধরনের বীমা হয়? এইগুলো কীরমভাবে হয়? যেরকম আপনি বললেন যে মানুষ যেটা দিয়ে তার রুজি রোজগার চালায় সেটাকে সুরক্ষিত রাখার জন্য, তার জন্য তারা একটা বীমা করে। যে ফুটবল খেলে, তার পা যদি না থাকে সে ফুটবল খেলতে পারবে না, সে রোজগার করতে পারবে না। সুতরাং সে পাটার বীমা করে, যদি তার পায়ে কিছু হয়, তার ভবিষ্যতে তার যত সে রোজগার করতেন, যত ইনকাম করতেন, সেটাকে তার সুরক্ষিত রাখার জন্য একটা পয়সা তিনি করেন, যিনি সেই অনুযায়ী তার প্রিমিয়ামও ধার্য হয়। আমাদের দেশেও হয়। আচ্ছা, আপনারা বড় বড় ভিআইপি লোকেদের কথা বললেন, আমি সাধারণ মানুষের কথা বলি। যে সাধারণ মানুষ প্রত্যেক দিন, যাদেরকে আমরা ডেলি ওয়েজার বলি, প্রত্যেক দিন যারা জনমজুরের কাজ করেন, যাদের প্রত্যেক দিন অফিসে না গেলে বা তাদের কাজের জায়গায় না গেলে তারা তাদের সেই দিনের টাকাটা পাবে না, সেই লোকেরা যদি কোনো দিন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়, তার হয়তো হসপিটালে, সরকারি হাসপাতালে হয়তো তার চিকিৎসাটা বিনা পয়সায় হয়ে যায়, কিন্তু তার প্রত্যেক দিনের যে আয় যেটা পাবে না, সেটাকে সে আমাদের দেশে সে ইনশিওর করতে পারে, যার নাম হচ্ছে হসপিটাল ক্যাশ। আচ্ছা, কিন্তু আমি খুব ইন্টারেস্টিং, এটা আমার জানা ছিল না, কিন্তু এই জনমজুরের কাছে কি ভারতবর্ষের বীমা মার্কেট বা বীমা সংস্থাগুলি পৌঁছতে পারছে? এটা খুব সুন্দর কোয়েশ্চেন, কারণ ভারতবর্ষের সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট কি রাজ্যের সরকার, সবাই চেষ্টা করে যে এই যে আমাদের দেশের এত জনসংখ্যা, তাদেরকে কিভাবে বীমার সুরক্ষা দেওয়া যায়। আপনি একদম ঠিক বলেছেন যে আমাদের মানুষের প্রত্যেক দিনের যে যত রকমের অনিশ্চয়তা আছে, সেটাকে করার জন্যই স্বাস্থ্য বিমা বা গাড়ির বিমা বা সমস্ত কিছু। বাট এই যে এত লোক যারা জন্মজুর, তাদের কাছে পৌঁছতে পেরেছে কিনা কোনো বীমা কোম্পানির জন্য সেখানে পৌঁছানোটা খুবই অসুবিধার, কারণ তাদের সেরকম ডিস্ট্রিবিউশন থাকতে হবে, তারা সেখানে তাদের অফিস থাকতে হবে। কিন্তু সরকার পৌঁছেছে, সেটা কোনো রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রোগ্রাম হোক অথবা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, আয়ুষ্মান ভারত, গভর্নমেন্ট ওয়েলফেয়ার স্কিমগুলোর কথা না, কিন্তু এটা ইন্স্যুরেন্স এই জন্যই যারা বিলো পভার্টি লাইন, যারা গরিব রেখার নিচে রয়েছে, তাদের জন্য এই যে স্বাস্থ্য বিমা, যেখানে তারা এই স্বাস্থ্য বিমার দিয়ে যে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে গিয়ে তাদের বিভিন্ন চিকিৎসা বিনা পয়সায় করতে পারে, সেটাও কিন্তু বিমা, সেটা কোনো ওয়েলফেয়ার মেজার নয়। এটা কিন্তু এই সব বিমাগুলোর ক্ষেত্রে প্রিমিয়ামের অর্থ সরকার প্রদান করে, কিন্তু সেটা আসলে বিমা, যা প্রকল্প হিসেবে হয়। সেখানে যারা এই জনমজুর বা সাধারণ লোক, তাদেরকে পয়সা দিতে হয় না, সরকার তাদের হয়ে পয়সা দেয়, কিন্তু এটাও বিমা। যেরকমভাবে সরকার ফসল বা শস্য বিমা করায়, শস্য বিমা এবং ফসল বিমাতে প্রত্যেকটি চাষিকে বা কৃষককে অল্প করে পয়সা দিতে হয়। কোনো রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে যেমন চাষিদের
যে বিমার যে প্রিমিয়াম দিতে হয় সেটা সরকারই দিয়ে দেয়, কিন্তু অনেক অনেক রাজ্য আছে যেখানে চাষিকে দিতে হয় কিন্তু খুব কম পয়সা, কিন্তু বেশিরভাগ পয়সাটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনে একসাথে মিলে দেয়। বুঝতে পেরেছি। এবার আমি একটু একাডেমিক স্পেসে আলোচনাটাকে নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে বিমা, বিমা বলতে সাধারণভাবে সবাই আমরা প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। আবার আমরা এখন অনেক সচেতনতার সঙ্গে সঙ্গে বাড়ার সঙ্গে সঙ্গে আমরা জেনেছি টার্ম ইন্স্যুরেন্স বলে একটি বস্তু এসছে। তার বাইরে তো হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, মোটর ইন্স্যুরেন্স, এবং আপনি আমার চেয়ে আরও অনেক বেশি তালিকাটা দীর্ঘ করতে পারবেন কী কী ইন্স্যুরেন্স হয়। বিমার বাজারটায় কি কোনো শ্রেণীবিভাগ রয়েছে, মানে এইটা এই ধরনের বীমা সংস্থা, অমুকটা তসুক ধরনের বীমা সংস্থা, এরকম কি কোনো শ্রেণীবিভাজন আছে? আমাদের ভারতবর্ষে যে আমরা ইন্স্যুরেন্সের বা বিমার যে ব্যবসাটা হয়, আমাদের একজন নিয়ামক সংস্থা আছে, IRDAI। IRDAI এর আন্ডারে 3 রকমের বিমা সংস্থার কথা জেনারেলি বলা হয়েছে। একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যারা শুধুমাত্র জীবন বীমা করতে পারে, যে জীবন বীমার মধ্যে আপনার টার্ম ইন্স্যুরেন্স আছে, মানে শুধুমাত্র আমার মৃত্যু হলেই আমি পয়সা পাবো, আমি পয়সা পাবো না, আমার নমিনি পাবে, অথবা 20 বছর 25 বছর হয়ে যাওয়ার পরে তার যে ম্যাচুরিটি ভ্যালু হবে সেটা পাবে, সেটা হচ্ছে জীবন বীমা। আরেক রকম বীমা কোম্পানির কথা বলা হয়েছে, যাদেরকে বলা হয়েছে সাধারণ বীমা সংস্থা, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, যারা স্বাস্থ্য বীমা করতে পারে বা আমার যা ধরনের অ্যাসেটস আছে সেইগুলোর বীমা করতে পারে, অথবা কোনো রকম যে লায়াবিলিটি ইন্স্যুরেন্স, আমি এমন একটা কাজ করলাম বা আমার জন্য কোনো লায়াবিলিটি যদি ক্রিয়েট হয় তার উপর বীমা করতে পারে। এইটা হচ্ছে সাধারণ বীমা সংস্থা। IRDAI আরেক রকমের বীমা সংস্থার কথা তৈরি করা হয়েছিল 2007-08-এ, সেটা হচ্ছে স্বাস্থ্য বীমা সংস্থা। শুধুমাত্রই তারা স্বাস্থ্য বীমা করতে পারবে, আর কিছু না, আর কিছু করতে পারবে না। এই 3 ধরনের বীমা সংস্থা আছে। ওই 3 নম্বর যে বিভাগটা আপনি বললেন শুধুমাত্র স্বাস্থ্য বীমা করতে পারবে, সেটা এখনো বর্তমান। তো এই সাধারণ বীমা সংস্থা স্বাস্থ্য বীমা, তার সাথে গাড়ির বীমা, অন্য রকমের বীমা করতে পারে, কিন্তু এই স্বাস্থ্য বীমা সংস্থা শুধুমাত্র স্বাস্থ্য বীমা করতে পারে। বুঝতে পেরেছি। আমার এবারে যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে, আপনি এই ক্ষেত্রটিতে দীর্ঘদিন ধরে কর্মরত এবং আপনি অত্যন্ত উচ্চ পদে এই মুহূর্তে আসেন। আপনি কি দেখেছেন আপনার ক্যারিয়ারের এই জার্নিটাতে যে ভারতবর্ষে বিমার ক্ষেত্রে সার্বিকভাবে যে সচেতনতা, সেটা সাধারণ বিমাই হোক বা জীবন বিমাই হোক, কতটা বেড়েছে সময়ের সঙ্গে সঙ্গে, এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে? লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বিমার উপর সচেতনতা আমি বলবো বেশ ভালোই আছে। আমরা যখন প্রথম চাকরি পেয়েছি, আমাদের বাবা বা মা আমাকে বলেছিলেন যে এই প্রথম মাসের মাইনেটা থেকে একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি করে নাও, এবং সেইভাবেই কিন্তু চলতো। আজকের দিনে দাঁড়িয়ে লাইফ ইন্স্যুরেন্স পলিসির সাথে নতুন একটা যোগ হয়েছে, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের SIP। সেই মতোভাবে স্বাস্থ্য বিমার ওপর সচেতনতা খুব কম বয়সে একদমই আসেনি। আজকে এসছে কখন, যখন আমরা দেখছি আমাদের কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব কোনো হসপিটালে ভর্তি হচ্ছে চিকিৎসার জন্য, এবং তার জন্য অনেক খরচা হচ্ছে, কিন্তু তার সাথে ইন্স্যুরেন্স নেই। সুতরাং সেই সচেতনতা যখন আসছে তখন অনেক দেরি হয়ে যাচ্ছে। মোটর গাড়ির ওপরে যে ইন্স্যুরেন্স, মোটর ইন্স্যুরেন্স, তার সচেতনতা আছে, কারণ মোটর ইন্স্যুরেন্স ছাড়া আপনার গাড়ি রেজিস্ট্রেশনই হবে না। কিন্তু আমরা এটাও দেখছি ভারতবর্ষের রাস্তায় যত গাড়ি আজকে চলে তার 50% কোনো ইন্স্যুরেন্স নেই। আমাদের দেশে থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা ম্যান্ডেটরি, এটা করতেই হয়, সেটা ছাড়া গাড়ি নামানো যায় না। কিন্তু 50% গাড়ির ইন্স্যুরেন্স নেই ভারতবর্ষে, বেআইনিভাবে চলছে, বেআইনিভাবে বাট চলছে। আমাদের ভারতবর্ষে শুধুমাত্র কিছু 6 কোটি লোকের নিজস্ব পার্সোনাল রিটেল হেলথ ইন্স্যুরেন্স আছে, স্বাস্থ্য বীমা আছে, মাত্র 6 কোটির, 150 কোটির দেশে। বাকি লোকেদের হয়তো কিছু লোকের 40 কোটি মতো লোকের এই সরকারি স্কিম আছে, এবং কিছু লোকেরা যারা চাকরি করে তাদের আছে। সুতরাং যে দেশের মাত্র 6 কোটি লোকেদের নিজস্ব জীবন বীমা আছে, সেই দেশে আমি বলতে পারবো না সচেতনতা বেড়েছে। কোভিডের পরে আমরা জানতে পেরেছি যে অ্যাকচুয়ালি কত খরচা হয়,
কত খরচ হয় বলতে কি ক্ষেত্রে কত খরচ হয়? একটা চিকিৎসার জন্য কত খরচ হয়। আচ্ছা, কিন্তু সেইটার সচেতনতা বাড়ার পরেও তার আমরা পরে 1 বছর দেখেছিলাম লোকেরা স্বাস্থ্য বিমা নিচ্ছে, কিনছে এবং তার প্রতি উৎসাহ দেখাচ্ছে। কিন্তু আজকে তার 2-3 বছর পরে আমরা দেখছি যে সেই সচেতনতা আবার পুনর্দিনে ফিরে গেছে। সুতরাং কম বয়সে স্বাস্থ্য বিমার যেটা নেওয়ার দরকার, এবং কম বয়সে নিলে প্রিমিয়ামও অনেক কম, প্রিমিয়াম অনেক কম হয়, লোকে কোনো প্রশ্ন করে না, এবং সেই প্রিমিয়ামটা বাড়ার সাথে সাথে তার যে সাম ইনশিওর্ড যত টাকার সে ক্লেম পেতে পারে সেটা বেড়ে যায়, কারণ সে তখন নো ক্লেম বোনাস পায়। রাইট, তখন তার অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক ক্ষীণ। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সারা জীবন ধরে আমরা যত রোজগার করে যত সঞ্চয় করি, বাড়িতে একটা শরীর খারাপ সেই সঞ্চয়ের একটা বিশাল পরিমাণ সংখ্যা নিয়ে চলে যেতে পারে। এখানেই আমার দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে এই যে ভারতবর্ষে আপনি বললেন যে 6 কোটি মানুষ যারা নিজেরা প্রিমিয়াম দেন, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি যারা হেলথ ইন্স্যুরেন্স করেছেন, মোটামুটি ভারতবর্ষের তো অনেকগুলি রাজ্য নিয়ে ভারতবর্ষ, মানে সার্বিকভাবে যদি বলা হয় ভারতবর্ষের নির্দিষ্ট কোনো রাজ্য বা কোনো অঞ্চল যেখানে এই স্বাস্থ্য ক্ষেত্রে বিমার জন্য সচেতনতা বেশি, এটা আপনি বলতে পারবেন যে অমুক এলাকাটা, দক্ষিণ ভারত, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে দক্ষিণ ভারতে সচেতনতা বেশি, বা পশ্চিম ভারতে কম, বা উত্তর ভারতে দ্বিতীয়, এরকমভাবে কি বলা যায়? সেরকমভাবে বলাটা খুব আমার মনে হয় না। আমি এই জন্য প্রশ্নটা করলাম, কোনো পরিসংখ্যান আছে যেরকম আমরা দেখি যে লিটারেসি রেটের জন্য যে দক্ষিণের বেশ কিছু রাজ্য সবসময় এগিয়ে থাকে, আমরা তো সবসময় ধরে নিই যে শিক্ষার সঙ্গে সচেতনতার একটা সম্পর্ক আছে। আমি সেইটা বোঝার চেষ্টা করছি যে অপেক্ষাকৃত শিক্ষিত রাজ্যগুলোতে এই ব্যক্তিগতভাবে গিয়ে স্বাস্থ্য বিমা করার হারটা অপেক্ষাকৃত বেশি কিনা। দেখুন, একটা জিনিস হচ্ছে সচেতনতা, লিটারেসি রেটের সাথে সচেতনতা উপরে যায়, কিন্তু সচেতনতা আর অ্যাফোর্ডেবিলিটি দুটো জিনিস একটু তফাৎ আছে। সুতরাং ভারতবর্ষের যে রাজ্যে তাদের অ্যাফোর্ডেবিলিটি বেশি, মানে সেই রাজ্যের আর্থিক অবস্থা বেশি ভালো, সেই রাজ্যে সাধারণভাবে বলা যেতে পারে যে স্বাস্থ্য বিমার যে অ্যাডপশন, স্বাস্থ্য বিমা কেনা, সেটা অনেক বেশি। সুতরাং সেই মতো দেখতে গেলে যে রাজ্যে লিটারেসি এবং সার্বিকভাবে তাদের যে আর্থিক অবস্থা ভালো, সেখানে আমরা দেখি যে স্বাস্থ্য বিমার, মানে আমরা ধরে নিতেই পারি যে মহারাষ্ট্রে যে পরিমাণ স্বাস্থ্য বিমা কেনা হয় ইন্ডিভিজুয়ালি, ততটা হয়তো কোনো একটা প্রান্তিক রাজ্যে ভারতবর্ষের হয় না। আপনি এটাই বলতে চাইছেন? এটাই বলতে চাইছি। বুঝতে পেরেছি। স্বাস্থ্য বিমার ক্ষেত্রে মানে বিষয়টা এলেই এত আলোচনা চলে আসে, তার কারণ এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি আমার চারপাশে যে মানুষজনদের দেখি তাদের একটা বড় অংশই, যদিও সেটাই গোটা ভারতবর্ষ নয়, সেটা আপনার ডেটাই বলে দিচ্ছে, আমি যে চারপাশের মানুষজনদের দেখি তাদের একটা বড় অংশই কম পয়সার হলেও, মানে আমি বলতে চাইছি সাম অ্যাসিওর্ড কম হলেও তারা একটা 2 লাখ বা 3 লাখ টাকার পলিসি অন্তত করার চেষ্টা করেন। কিন্তু মুশকিল যেটা হয় 2-3টে জায়গায় খুব মুশকিল হয়। এক, সেটা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক হসপিটাল, এটা বোঝা। আমি হয়তো একটা এক্স সংস্থার স্বাস্থ্য বিমা কিনেছি, আমার যখন হঠাৎ প্রয়োজন পড়লো রাত্রিবেলায় আমার বা আমার পরিবার পরিজনের কারুর, মানে যে ওই বিমার মধ্যে ইনশিওর্ড, তাদের প্রথম খুঁজতে হয় তার বাড়ির কাছের কোন নার্সিংহোম বা হাসপাতাল ওই নেটওয়ার্ক, ওই সংস্থাটির, মানে ওই বিমা সংস্থাটির নেটওয়ার্ক হসপিটালের মধ্যে পড়ে। যাই হোক, সেখান থেকে খুঁজে যদি বা গেল, যাওয়ার পরে প্রথমেই তারা জানতে চান আপনার টিপিএ কে, কেননা টিপিএই গোটা ব্যাপারটা মাঝখানে মিডওয়াইফারি করে আর কি। সেই টিপিএ শোনার পরে অনেক সময় অনেক হাসপাতাল বলে যে না, এই টিপিএর সঙ্গে আমাদের বন্ধুত্ব আছে বা যোগাযোগ রয়েছে, বা কেউ কেউ বলে যে নেই। এটা একটা সমস্যার জায়গা। যদি সব ঠিক হয় তাহলে ভর্তি হয়ে গেল। কোনো জায়গায় এরম অভিজ্ঞতাও হয় যে টিপিএর সঙ্গেও তারা ট্যাগড, ইন্স্যুরেন্সের কাগজপত্রেও কোনো সমস্যা নেই, ক্যাশলেস ক্লেম পাওয়ার যথেষ্ট, মানে জন্য যা প্রয়োজনীয় সবই রয়েছে, তারপরেও অনেক সময় তারা বলেন যে আপনারা এখন 20,000, 40,000 বা 50,000 টাকা দিন, জমা করুন, তার কারণ আমরা বেসিক ক্লেমের কাগজপত্র পাঠাবো, তারপর ওখান থেকে অ্যাপ্রুভাল আসবে, ততক্ষণ পর্যন্ত তো আমাদের চিকিৎসা করতে হবে। বহু ক্ষেত্রেই পেশেন্ট পার্টি তারা এটার জন্য প্রস্তুত থাকেন না, বিশেষত যদি সেটা তাদের প্রথমবারের হসপিটালাইজেশন হয়।
এবং এরপরে তারা ক্রমাগত, আমি জাস্ট আপনাকে একটু বড় প্রশ্ন এটা, একজন সাধারণ মধ্যবিত্ত পেশেন্ট পার্টিকে কি ফেস করতে হয় সেটা বলছি। তার কাছে নানা সময় নানান SMS ঢুকতে শুরু করে যে পেশেন্টের নামেই বেড নাম্বার অমুক, আপনার বিলিং অ্যামাউন্ট ছাড়িয়ে গেল এত টাকার লক্ষ্যমাত্রা, বলতে বলতে এরকম মেসেজ আসতে থাকে। তারা একটুখানি অবাক হন, কখনো কখনো একটু ভয়ও পান, সে জানে আমার তো মোট এত টাকার পলিসি, তাহলে এই জায়গায় চলে গেল। এবং কখনো কখনো তারা গিয়ে প্রভিশনাল বিলও চান যখন ভিজিটিং আওয়ার্সে দেখা করতে যান ইত্যাদি। এইসব করতে করতে যখন ছাড়ার সময় এলো তখন ওইখান থেকে ফাইনাল বিল পাঠানো হয় এবং বলে দেওয়া হয় হাতে সময় নিয়ে আসবেন, তার কারণ ক্লেম সেটেলমেন্ট হতে সময় লাগবে একটা নির্দিষ্ট সময়ের পর। অনেক ক্ষেত্রেই সেটা বেশি, যদি শনি রবিবার হয় তাহলে তো খুব খারাপ অবস্থা হয়, তার কারণ ওই TPA অফিসের লোকজনদের নানান রকমের সমস্যা থাকে। এবং তারপর ফাইনালি একটা কিছু টাকা অ্যাপ্রুভড হয়ে আসে, অ্যাপ্রুভাল পায়, এবং তারপর বলা হয় যে আপনাকে আর এত টাকা দিতে হবে, বা আপনাকে কিছু দিতে হবে না, আপনি তো প্রথমে 30,000 বা 40,000 টাকা দিয়েছিলেন, আপনাকে 10,000 টাকা আমরা ফেরত অ্যাডজাস্ট হয়ে গেল, এরকম কিছু একটা হয়। এই যে গোটা প্রসেসটা যদি ক্যাশলেস হয় সেক্ষেত্রে এইটা, এক্ষেত্রে না পেশেন্ট পার্টি অনেকগুলো না জানা ভয়ের মধ্যে দিয়ে যায় এবং প্রথমেই কেন টাকা দিতে হবে সব জায়গায় না বলা হলেও কেউ কেউ বলে। এই গোটা বিষয়টা নিয়ে যে ওমবাডসম্যানের কাছে অভিযোগ করা যায় ইত্যাদি, এই ব্যাপারে সচেতনতা সকলের মধ্যে সমান থাকে না। গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি বলবো যে নর্মালি একজন গ্রাহক হিসেবে বা একজন সাধারণ মানুষ হিসেবে এগুলো আমার বাড়ির বা আমার পরিজনের বা আমার বন্ধুবান্ধবদেরও একই প্রশ্ন থাকে বিমার ক্ষেত্রে, এখানে কোনো অন্যরকম প্রশ্ন নয়। এখানে এটার দুটো ভাগ আছে। একটা হচ্ছে যে IRDAI যে আমাদের রেগুলেটর, ইন্স্যুরেন্সের যে রেগুলেটর, তারা এর উপরে প্রচুর কাজ করেছে। আপনি একটা বললেন যে যখন সে ছাড়া পাবে হসপিটাল থেকে, সেই হসপিটাল থেকে ছাড়া পাওয়ার সময় তাকে অনেক ঘন্টা বসে থাকতে হচ্ছে। এবং আমি জাস্ট একটা সংযোজন করি, আপনি বলবেন এর মাঝখানে তাকে নানান রকমের কোয়ারি পাঠানো। হ্যাঁ, আমি সেটা তো আসবো। এই যে ছেড়ে দেওয়ার সময় যে অনেকক্ষণ সময় তাকে বসিয়ে রাখতে হয়, তো 1 অক্টোবর 2024 এই বছরের অক্টোবর মাস থেকে IRDA রেগুলেশন করেছে যে ডিসচার্জ সই করে দেওয়ার পরে ডাক্তারবাবু তার 3 ঘন্টার মধ্যে ক্লেম সেটেল করতে হবে। আগে যেটা ইনডেফিনিট পিরিয়ড ছিল সেটাকে 3 ঘন্টা। আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে যখন হসপিটাল বলে যে অ্যাডভান্স দিতে হবে, কারণ কতক্ষণে আমার অ্যাপ্রুভাল আসবে আমি জানি না, হয়তো মাঝরাতে সেই পেশেন্টটা ভর্তি হচ্ছে, সেটাও রেগুলেটর বলে দিয়েছে যে কতক্ষণের মধ্যে তার অ্যাপ্রুভাল দরকার। বাট এটাও একটা জিনিস বুঝতে হবে যে আমাদের মোটামুটি 70 থেকে 80% ক্লেম প্ল্যান্ড হসপিটালাইজেশন। প্ল্যান্ড হসপিটালাইজেশন মানে হচ্ছে আমি আগে থেকেই জানি আমার কোনো কারণে হসপিটালাইজেশন হবে, সুতরাং সেই 80% ক্ষেত্রে এর কোনো সমস্যা হওয়ার কথা নয়, আগাম জানানো হয়, আগাম জানানো। আর বাকি 20%। এইবার আসলো, আপনি জিজ্ঞেস করেছেন নেটওয়ার্ক হসপিটাল, যখন হসপিটালাইজেশন হচ্ছে তখন আমি দেখছি যে আমার বাড়ির আশেপাশে কোথাও হসপিটাল আছে কিনা। আমি বলবো যে বিমা, স্বাস্থ্য বিমা কেনার সময় যে সংস্থার থেকে স্বাস্থ্য বিমা কেউ কিনছে তাদের ওয়েবসাইটে গিয়ে দেখে নেওয়া যে আমার বাড়ির আশেপাশে যে হসপিটালগুলো রয়েছে সেগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত আছে কিনা। এটা নাম্বার 1, এটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 2, যখনই কোনো হসপিটাল, কারণ আমাদের ভারতবর্ষে 20-25 হাজার হসপিটাল আছে, ছোট বড় মাঝারি সব মিলিয়ে, সেখানে সবার প্র্যাকটিস একরকম নয়। যদি কোনো হাসপাতাল, কোনো নেটওয়ার্ক হসপিটাল যদি কোনো পয়সা চায় এবং অন্যায়ভাবে পয়সা চায়, কারণ আমরা যখন হসপিটালে ভর্তি হতে যাই কোনো এমার্জেন্সির সময়, তখন সত্যি কথাই আমাদের অবস্থা তখন টাকা পয়সার দিকে থাকে না, চিকিৎসার দিকে থাকে। আমি বলবো সেই সময় সেই পার্টিকুলার যে স্বাস্থ্য বিমা সংস্থার থেকে নেওয়া হয়েছে তাদেরকে জানানো। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেক কটা স্বাস্থ্য বিমা সংস্থা যেভাবে তারা তাদের পলিসি হোল্ডারদের সাপোর্ট করার জন্য যা যা ভাবে ব্যবস্থা করছে, আমার মনে হয় তার একটা সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাবে। আমরাও এরকম বিভিন্ন রকমের কমপ্লেন পাই, আমরা সেই হসপিটালের সাথে তখন যোগাযোগ করি এবং আমরা এনশিওর করি যাতে এই ঘটনার আর কোনো পুনরাবৃত্তি না হয়। আরেকটা পয়েন্ট আপনি বলেছেন যে যখন 100 টাকার বিল তৈরি হয় তার মধ্যে কত টাকা কাটা হবে, এইটাও অনেক সময় কাস্টমাররা বুঝতে পারে না, বা
ওই চিকিৎসাধীন সময়ে বারবার করে প্রশ্ন আসতে থাকে যে আপনার এত টাকার শেষ হয়ে গেল, এত টাকার শেষ হয়ে গেল। এবং হসপিটাল কর্তৃপক্ষ বিশেষত মানে যেখানে আর কি বিলিং ইত্যাদি হয়, তারা প্রথমেই জানতে চায় আপনার কত টাকার পলিসি। এবং এটা প্রত্যেকেরই বা একটা বড় অংশের মানুষের অভিজ্ঞতা, যারা মূলত একবারের বেশি বা দুবারের বেশি হাসপাতালে বাড়ির লোককে নিয়ে গিয়েছেন, যে পলিসির টোটাল সাম অ্যাসিওর্ড জানিয়ে দিলে ওরা সেই অনুযায়ী বেশি বেশি করে বিল করবে। সেই জন্য অনেকে বলতেও চান না যে আমার টোটাল সাম অ্যাসিওর্ড কত। এইটার প্রতি আমি বলবো যে আমার ধারণা এইটা কিছুটা বোধহয় রটনা, পুরোটা ঘটনা নয়। আচ্ছা, যদি সেটাই হতো না, কিন্তু প্রশ্নটা করে, কিন্তু আপনার কত প্রশ্ন করে এই জন্যই যে একটা হসপিটাল, তাদের একটা বাণিজ্যিক একটা ইন্টারেস্ট আছে। সেই বাণিজ্যিক ইন্টারেস্টটাকে দেখতে হবে যে যে রুগী সেখানে আসছে, সে যে চিকিৎসা পাওয়ার জন্য আসছে, এই হাসপাতালের তাদের চার্জেসের মধ্যে সেটা তারা করতে পারবে কি পারবে না, হয়তো সেটার জন্য। কারণ আমরা যখন দেখি অ্যাভারেজ ক্লেম সাইজ ভারতবর্ষের, আমরা কিন্তু দেখি না যে অ্যাভারেজ যে সাম ইনশিওর্ড আছে তার সমান বা তার কাছাকাছি হয় এই প্রশ্ন। কিন্তু আমার ধারণা যে এইটা মাথায় রাখা যে তাহলে হসপিটালগুলো সঙ্গে সঙ্গে সেরকমভাবে বিল করবে। আমার ধারণা যে যে কোনো হসপিটাল কর্তৃপক্ষ, ভালো হসপিটাল কর্তৃপক্ষ, ডাক্তারবাবুরা, আই থিঙ্ক দে আর রেসপন্সিবল এনাফ যে এই রকম যে প্র্যাকটিস, যে জিনিসটা, এটা তো আপনি আপনার বিশ্বাসের কথা বলছেন না। বিশ্বাস না, আমি আবার বলছি যে আমরা যখন দেখি যে যত ক্লেম বাড়ছে তার মধ্যে অহেতুকভাবে বিল করা, আমি এরকম বলছি না যে অহেতুকভাবে বিল কোথাও হয় না, হয়তো ভুল করে হয়ে যায় বা অন্য কিছুভাবে হয়ে যায়, সেটা যখন আমরা পয়েন্ট আউট করি তারা সঙ্গে সঙ্গে সেটাকে কারেক্ট করে দেন যেখানে ভুল হয়। সেটাই যে রুল, আমি বলছি যে এক্সেপশন। আমি আপনাকে এইখানে একটা জিনিস বলবো যে একজন পলিসি হোল্ডার, তার মধ্যে সবসময় যে ভয়টা কাজ করে, তার হয়তো টোটাল একটা সাম ইনসিওর্ড রয়েছে, সেখান থেকে যদি অন্যায়ভাবে বেশি টাকা কেটে নেওয়া হয় মানে হাসপাতালের তরফ থেকে, আসলে অনেক ক্ষেত্রে অভিজ্ঞতা কি হয়, অনেকেই বলেন যে হয়তো ভর্তি হয়েছেন কিছু একটা সমস্যা নিয়ে, যদিও যিনি ভর্তি হয়েছেন তিনি বা তার বাড়ির লোক কেউ ডাক্তার নয়, সম্পূর্ণ প্রয়োজনহীন মানে তার মনে হচ্ছে একটা টেস্ট করানো হচ্ছে বা একটা পরীক্ষা করা হচ্ছে, যেটা বেশ ব্যয়বহুল। এবং সেই সমস্ত পরীক্ষাগুলোর আগে নার্সিংহোম কর্তৃপক্ষ বা হাসপাতাল কর্তৃপক্ষ পেশেন্ট পার্টিকে ফোন করে অনুমতি নেয় যে আপনি যদি বলেন তবেই আমরা করব, তার কারণ এটা তো খুবই একটা এক্সপেন্সিভ টেস্ট। অনেক ক্ষেত্রেই বাড়ির লোক তারা মনে করে না বাবা, পরীক্ষাটা হয়ে যাওয়াই জরুরি। কিন্তু একটা অবিশ্বাস তাদের মনের মধ্যে কাজ করে যে এটার সঙ্গে এটার কোনো প্রয়োজন ছিল না। আমি প্রশ্নটা কেন করছি পরে আসছি। কিন্তু ফাইনালি সেটা হয় এবং সেটা বিলিং হয় ইত্যাদি। এই যখন হাসপাতাল আপনাদের কাছে বিল পাঠায়, অর্থাৎ বীমা সংস্থার কাছে, সেখানে আপনাদের ডাক্তারবাবুরা রয়েছেন যারা ওটাকে স্ক্রুটিনি করেন। আমার প্রশ্ন এটাই, তারা তো বোঝেন, তারা তো চিকিৎসক, পেশেন্ট পার্টি চিকিৎসক নয়, যে এটা প্রয়োজনে হয়েছে না অপ্রয়োজনে হয়েছে। নিশ্চয়ই এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অপ্রয়োজনীয়ভাবে হয়েছে। যদি তেমনটা হয় সেক্ষেত্রে কি আপনারা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে কোনো রকমের তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন বা কিছু করেন, বা আপনারা কি সেই পয়সাটা দেন, বা প্রয়োজনীয় না মনে হলে সেই পয়সাটা কি পেশেন্ট পার্টিকে দিতে হয়? শুধু আপনার সংস্থা বলে বলছি না, আমি একটা স্বাভাবিকভাবে একটা বীমা সংস্থার দৃষ্টিভঙ্গি থেকে জানতে চাইছি। প্রথম কথা বলি যে এই যে অবিশ্বাসের বাতাবরণ যে কথাটা বললেন, আমি বলবো যে বীমা সংস্থা, হাসপাতাল এবং গ্রাহক, এই তিনজনের মধ্যে যে বিশ্বাসের একটা বাতাবরণ তৈরি হওয়া উচিত। আমাদের দেশে ডাক্তারদের ওপরে আমাদের উচিত, কিন্তু উচিত তো আমি বলছি কেন বলছি উচিত, ছোট করে খালি বলে দিই, কোভিডের সময় এই স্বাস্থ্য সংস্থাগুলি 25,000 কোটি টাকার ক্লেম পেমেন্ট করেছিল। 25,000 কোটি টাকা, এই ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভে। ওই সময় দাঁড়িয়ে একটা প্যান্ডেমিকের মুখে দাঁড়িয়ে বিমা কোম্পানিগুলো যেরকমভাবে প্রত্যেকটা পলিসি হোল্ডারের জন্য এগিয়ে এসেছিল, সেটা থেকে অ্যাটলিস্ট অ্যাজ আ গ্রাহক, আমি গ্রাহক হিসেবে বলছি যে আমাদের সেই বিশ্বাসটা থাকা উচিত যে আমরা টাকা পাবো। এরপরে আমি আসছি যে যদি কোনো রকমভাবে ভুল করে কোনো টেস্ট হয়ে যায় বা অহেতুক কোনো টেস্ট হয়, হ্যাঁ আমরা প্রচুর প্রচুর এরকম পাই, সেক্ষেত্রে হাসপাতালকে সেইখানে ক্ষেত্রে আমরা হাসপাতালে গিয়ে কথা বলি যে এই টেস্টটা কেন করিস। অনেক সময় হসপিটাল বলে যে না, এটা হয়তো পেশেন্ট পার্টিই বলেছে যে এই টেস্টটা করিয়ে নাও।
পেশেন্ট পার্টি বলালে সেই টেস্ট হয়? অনেক সময় হতে পারে যে পেশেন্ট পার্টি বললো যে না ঠিক আছে এইটারও বলাটা ওই কনসেন্ট দেওয়া নয় তো, মানে ডাক্তারবাবু বলেছেন করতে, আপনি কি কনসেন্ট দিচ্ছেন? সেটা তো একটা কনসেপ্ট। আরেকটা হচ্ছে যে অহেতুকভাবে যদি কোনো চিকিৎসার বাইরে গিয়ে কোনো টেস্ট করানো হয় তখন আমরা সেইটা পেমেন্ট করি না এবং হাসপাতাল কর্তৃপক্ষ বেশিরভাগ সময় মেনে নেন। কারণ আমাদের দেশে দাঁড়িয়ে ডাক্তারবাবুরা যে ধরনের প্রেসক্রিপশন করবেন সেই ধরনভাবেই মানে চিকিৎসা চলবে। সেখানে ইন্স্যুরেন্স কোম্পানি বলতে পারে না যে না এই চিকিৎসা করবেন না, অন্য চিকিৎসা করুন। কিন্তু আমি এইটা কথা বলবো যে যেরমভাবে যদি ক্যাশলেসের আন্ডারে আমাদের যদি চিকিৎসা হয় তাহলে এই যে বলছেন যে অ্যাডিশনাল টেস্ট, পলিসি হোল্ডারের মনে হচ্ছে অহেতুক টেস্ট, বিশ্বাস অবিশ্বাস, এইটা কিন্তু ওই সময় শেষ হয়ে যাবে। কারণ ওই টেস্ট করানোর জন্য তার অ্যাপ্রুভাল কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আসবে। ইন্স্যুরেন্স কোম্পানিতেও যে ডাক্তারবাবুরা তারাও যাচাই করে নেবেন, সুতরাং এই প্রবলেমটা হবে না। কিন্তু ভারতবর্ষে দাঁড়িয়ে 70% খালি ক্লেম ক্যাশলেস হিসেবে হয়, বাকি 30% ক্লেম রিইম্বার্সমেন্ট হিসেবে হয়। সেইখানে আমি তো হাসপাতালের কাছ থেকে গিয়ে টাকা নিয়ে চলে আসতে পারবো না, সেটা আমি গ্রাহকের কাছ থেকেই কাটতে পারবো। সুতরাং আপনাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে আমি এটাও বলতে চাই সবাইকে যে আপনাদের যখন ক্লেম হবে আপনারা দয়া করে ক্যাশলেসের মাধ্যমে ক্লেম ইন্টিমেট করুন। ভারতবর্ষের এরকম কোনো হসপিটাল নেই যেখানে ভালো কোম্পানির আপনার যে বীমা সংস্থা থেকে আপনি বীমা নিচ্ছেন তাদের দেখে নিন যে তাদের নেটওয়ার্ক হসপিটাল আছে কিনা, আপনি দেখবেন এবং ভর্তি হওয়ার প্ল্যান্ড হসপিটালাইজেশনের আগে যদি জানান, যদি সেই হসপিটাল যদি নাও থাকে নেটওয়ার্কের মধ্যে সেটাকেও ইনক্লুড করা যায়। সেটা করে নিলে এই যে অবিশ্বাস আর যে ধরনের ইনকনভিনিয়েন্সের কথা আমাদের বলছি সেটাকেও দূর করে দেওয়া যায় এবং আমাদের যে এক্সপিরিয়েন্স এই একটা স্বাস্থ্য বিমার উপরে সেই এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হবে। রাইট। আমি পার্থনীল বাবু এরপরে যে বিষয়টায় আসবো, এই সাক্ষাৎকার শুরুর আগে পার্থনীল বাবুর সঙ্গে একটা অন্য আলোচনা হচ্ছিল আমাদের, সেখানে আপনি বলছিলেন পশ্চিমবঙ্গ থেকে যে ক্লেমগুলো আপনাদের কাছে যায় সেগুলো খুব মানে পশ্চিমবঙ্গের ক্লেম যাওয়ার হার খুব ফ্রিকোয়েন্ট নয়, কিন্তু পশ্চিমবঙ্গের থেকে যে সার্বিক মানে মেডিকেল হেলথ ইন্স্যুরেন্সের যে বিলিং হয় সেটা আপনি সর্বোচ্চ এই জায়গাটা যদি আপনি একটু বলেন। না, আমি যেটা বলছিলাম আপনাকে যে পশ্চিমবঙ্গের আমরা তিনটে জিনিস দেখেছি। প্রথম জিনিসটা হচ্ছে যে ফ্রড যে জিনিসটা হয়, ফ্রডটা পশ্চিমবঙ্গে অনেক কম, অন্য অনেক দেশের অন্য অনেক প্রান্তে। এটা খুব গর্বের একটা পরিসংখ্যান। এটা জালিয়াতির ব্যাপারে জালিয়াতি কম, নেই তো বলা যাবে না, কিন্তু অনেক কম। দ্বিতীয়ত ভাবে যে প্রতি 100 জনের মধ্যে হসপিটালাইজড হওয়ার, হসপিটালে ভর্তি হয়ে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে যাদের কাছে স্বাস্থ্য বীমা রয়েছে সেই হারটা তুলনামূলকভাবে দেশের যে গড় হার তার তুলনামূলকভাবে কম। এটা অনেকগুলো কারণের জন্য হতে পারে, অনেকগুলো কারণের জন্য হতে পারে। তৃতীয়ত ক্ষেত্রে যেটা আপনি বলছিলেন এক্ষুনি, যে আমরা দেখেছি যে অ্যাভারেজ ক্লেম সাইজ, প্রত্যেক কটা ক্লেম যতটা হয় তার যে অ্যাভারেজ যে অ্যামাউন্ট অফ ক্লেমস সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছুটা বেশি অন্য রাজ্যের থেকে। এবং এই যে পশ্চিমবঙ্গে অন্য রাজ্যের তুলনায় বেশি, এর কারণ হিসেবে কি মনে হয় আপনার? এর অনেক রকমের কারণ হতে পারে। আচ্ছা, এর আরেকটা প্রশ্ন, এটা আপনি পশ্চিমবঙ্গের নিরিখে বলছেন, এটা মূলত কলকাতার নিরিখে? না, আমি বলবো যে পশ্চিমবঙ্গের নিরিখেই বলবো। কলকাতায় ডেফিনেটলি, কারণ আমরা যত বিমা লিখি তার অলমোস্ট 60% বিমা আমরা কলকাতায় লিখি। বাকি 40% অনেক লোকে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় থাকেন তারা কলকাতায় এসে চিকিৎসা নিতে আসেন, কারণ তাদের যদি সেরকম কোনো শরীর খারাপ হয়, তাদের সেরকম ধরনের চিকিৎসা বা সেরকম ধরনের টেকনোলজি দরকার পড়ে, তাই জন্য তারা কলকাতা আসেন। তাহলে এর কারণ মূলত কি, যেটা আপনি বলতে চাচ্ছিলেন? কারণ আমরা ঠিক অতটা খুব তলিয়ে দেখিনি, তবে একটা কারণ হতে পারে যে হয়তো কলকাতায় আসলে যে ধরনের চিকিৎসা এখানে প্রদান করা হয়, যে ধরনের উন্নত মানের চিকিৎসা হয়তো প্রদান করা হয়, বা যে ধরনের হয়তো প্রাইভেট হসপিটাল এখানে আছে তাদের, এবং ডিমান্ড সাপ্লাইয়ের যে ব্যাপারটা আছে সেটার জন্য হয়তো অ্যাভারেজ ক্লেম সাইজটা একটু বেশি। এটা একটা কারণ হতে পারে।
এখানে আরও অনেক রকমের কারণ হতে পারে। এখন সেই কারণগুলো কতটা গ্রহণযোগ্য, আমাদের ভাষায় কতটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, সেটা বোধহয় কিছুটা সময় গেলে আর আমরা আরও এটাকে অ্যানালাইজ করতে পারবো। আপনার সঙ্গে এই সাক্ষাৎকারের আগে যে আলোচনা হচ্ছিল সেইখান থেকে আর একটা প্রসঙ্গ এই সাক্ষাৎকারে আমি ইনক্লুড করতে চাই। সেটা হচ্ছে, আপনি বলছিলেন ভারতবর্ষের কোনো স্বাস্থ্য বীমা কোম্পানি বছরের শেষে লাভ করে না। আমি ঠিক বলছি তো? তা বছরের পর বছর তারা ক্ষতি করে, তাহলে তারপরেও তারা এই ব্যবসাটাতে থাকে কেন? আমি যেটা বলতে চেয়েছি যে প্রত্যেকটা স্বাস্থ্য বীমা সংস্থা যেরকমভাবে দেখা যায় যে আমরা যদি 100 টাকার প্রিমিয়াম নিই তাহলে আমরা কত টাকার ক্লেম দিই এবং আমাদের কিছু খরচা আছে, সেটা নেওয়ার পরে কি হয়। প্রত্যেক বছরে আমাদের দেশে মেডিকেল ইনফ্লেশন 10 থেকে 12%। এটার বিভিন্ন রকমের স্টাডি আছে। মানে এটা হচ্ছে গিয়ে ওই মুদ্রাস্ফীতি আর কি, মুদ্রাস্ফীতি যেটা ইনফ্লেশন যেটা আমাদের জেনারেল মুদ্রাস্ফীতি যেটা 5 থেকে 6% থাকে, সেটা মেডিকেল ইনফ্লেশন, মেডিকেল মুদ্রাস্ফীতি প্রায় 10 থেকে 12%, দ্বিগুণ। কিন্তু আমাদের যে প্রিমিয়াম, স্বাস্থ্য বীমা প্রিমিয়াম স্ফীতি ততটা হয় না। কিন্তু যখন তারা হসপিটালে তখন যারা চিকিৎসা নিতে যায় তাদের যে চার্জেস, সেই চার্জেস তো মুদ্রাস্ফীতির বিপরীতে যায় না, সেটা বাড়ে। সুতরাং সেইভাবে সেই জিনিসগুলোর ভাবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের প্রিমিয়াম মতো বাড়াতে পারে না। ওয়ান। সেকেন্ডলি, একটা ইন্স্যুরেন্স কোম্পানি পৃথিবীর যে কোনো জায়গায়, সেই স্বাস্থ্য বীমা স্পেশালি, সেখানে যত ইয়াং লোকেরা এই স্বাস্থ্য বীমা নেবে সেই অনুযায়ী সেই স্বাস্থ্য বীমা ততটা রেজিলিয়েন্ট বা সাস্টেনেবল হবে। লাভবান পরের কথা, যে সেই যে পুরো যে পুলটা টেকসই হবে, সেই জিনিসটা আমাদের ভারতবর্ষে হয় না। আমাদের ভারতবর্ষে কম বয়সে এসে কেউ স্বাস্থ্য বীমা নেয় না, অধিকাংশই বয়স্ক মানুষ। একটু 40 বছরে গিয়ে তখন মনে হয় ও আচ্ছা এরকম হচ্ছে তার একটা স্বাস্থ্য বীমা নেই। এটা সেকেন্ড। থার্ড হচ্ছে কেন তবুও করছে? এটা করছে একটাই কারণে, কারণ ভারতবর্ষের ইন্স্যুরেন্সের পেনিট্রেশন এতটাই কম। আমরা মনে করছি যে সরকার যেরকমভাবে হসপিটালের আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, যেভাবে আমাদের যেরকম আধার আছে, সেরকমভাবে সরকার এখন স্বাস্থ্য আধার বার করেছে, আভা আইডি, যেখানে আমাদের সমস্ত স্বাস্থ্যের পরিসংখ্যান ওই আধারে যেরকম আমাদের বায়োমেট্রিক থাকে, তেমনি আমাদের স্বাস্থ্যের সমস্ত কিছু তার মধ্যে থাকবে আভা আইডি। এবং সেইটা নিয়ে তার মধ্যে সমস্ত যখন ডেটা থাকবে এবং সেটা নিয়ে আমাদের ন্যাশনাল হেলথ এক্সচেঞ্জ তৈরি হচ্ছে। আচ্ছা, এই যে ডেটাটা তৈরি হবে, যেটা আপনি বলছেন কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পটা, এটা ইনস্টিটিউশনাল অ্যাডমিশন হলে তখন যে ডেটা পাওয়া যাবে সেই ডেটাটাই ওখানে স্টোরড হবে। সরকারের যা পরিকল্পনা, সেইখানে ডাক্তার, ফার্মেসি যারা ওষুধ বিক্রি করেন, যারা ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল এবং ইন্ডিভিজুয়াল, এরা সবাই তার মধ্যে রয়েছে। সুতরাং আমি যদি কোনো ডাক্তারবাবুর কাছে যাই, গিয়ে নর্মাল চিকিৎসা করাই, তখনও আধার কার্ড, তখনও ওই নাম্বারে দিয়ে ডাক্তারবাবু আমার ডিটেলসটা ওই জায়গায় তুলে দেবেন। সুতরাং পরশুদিন যদি আমি কোথাও দিল্লি গেলাম, দিল্লিতে গিয়ে অসুস্থ হই, কেস হিস্ট্রি বুঝতে কারো সমস্যা হবে না এবং তার পুরো ডিটেলসটা জানতে পারবেন। ব্যাপারটা কি চালু হয়ে গিয়েছে? পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। আভা আইডি আপনি তৈরি করতে পারেন সরকারি জায়গায় গিয়ে। বিমা ক্ষেত্রের যে অভিজ্ঞতা, প্রথম কথা হচ্ছে যে চমকে যাওয়ার মতো অভিজ্ঞতা নয়। বিমা ক্ষেত্রে আসার পরে এটা বুঝতে পেরেছি যে সাধারণ লোকেরা যখন বিমা না থাকার জন্য তারা যখন চিকিৎসাটা করাতে পারেন না, বা 10 দিন চিকিৎসা করিয়ে 11 দিনের দিনে বাড়িতে নিয়ে চলে আসতে হয় বা ছোট কোনো হসপিটালে নিয়ে যেতে হয়, তার মতো এত খারাপ সময় আর বোধহয় কখনো আসে না। এবং আমি সবসময় মনে করি যে স্বাস্থ্য বিমা কম বয়সে করার এই যে জিনিসটা, এই যে একটা মুভমেন্ট বলবো, এটা করা উচিত। কারণ ভারতবর্ষের চিকিৎসা শাস্ত্র খুব উন্নত, বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে চিকিৎসা করাতে না আসে, আমাদের দেশে খরচা তুলনামূলকভাবে কম, ডেভেলপড ইকোনমি থেকে কম। সেই যে লাভ নেওয়ার জন্য যে স্বাস্থ্য বিমা করলে এই জিনিসটা কোনোদিন হবে না, এটা ওয়ান। দ্বিতীয়ত, প্রচুর পলিসি হোল্ডারের কাছ থেকে আমরা প্রচুর আশীর্বাদ পাই। আমাদের যখন এই ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আমরা একবারে অ্যাপ্রুভাল দিই,
বা এই যে তাড়াতাড়ি করে প্রি অথরাইজেশনের অ্যাপ্রুভাল, এবং তারপরে এরকমও হয়েছে, আমি আজ কলকাতায় একজনের সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন যে ওনার কোনো কাস্টমার লাস্ট 2 বছর ধরে তার কেমোথেরাপি হয়েছে তার মায়ের, এবং তার মা 2 সপ্তাহ আগে মারা গেছেন। তো ওনার ছেলে ওনাকে বলেছেন যে আপনাকে ধন্যবাদ যে আমি 2 বছর ধরে আমার মায়ের চিকিৎসাটা করাতে পেরেছি। এই যখন এই কথাগুলো বলি এবং এই চমকপ্রদ বা এতে বিভিন্ন জায়গার মধ্যে এইগুলোতে আমার বিশ্বাসটা আরও দৃঢ় হয় যে আমাদের যে চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থা, যার মধ্যে স্বাস্থ্য বিমাও একটা পড়ে, এর আরও উন্নতি হওয়া উচিত, আরও সচেতনতা হওয়া উচিত। এবং তার সাথে সাথে আমাদের যারা এই ক্লেম পান বা ইন্স্যুরেন্সের ভালো এক্সপিরিয়েন্স হন, তারাও যেন অন্যদের বলেন যে একটা স্বাস্থ্য বিমা নিলে তার থেকে ক্লেম পাওয়া যায়। আমি যদিও বলেছিলাম এটা আমার শেষ প্রশ্ন, কিন্তু এবারে আমি আমার শেষ প্রশ্নটা করছি। আমার আর একটা রেলিভেন্ট প্রশ্ন মাথায় এলো, সেটা হচ্ছে যেরকম ইনভেস্টমেন্টের বিষয়ে যারা পরামর্শ দেন তারা তো বলেন যে আপনার রোজগার যদি এত টাকা হয় আপনার এত টাকা এসআইপি করা উচিত বা মিউচুয়াল ফান্ডে এত টাকা রাখা উচিত, এই ধরনের নানান রকমের পরামর্শ তারা দিয়ে থাকেন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আজকের দিনে মানুষ যখন করতে যাচ্ছেন একটা স্বাস্থ্য বিমা, তার কি মাথায় রাখা উচিত, তার কত বয়স, বা সে যদি পরিবারের জন্য করে, আমি যদি ধরি 3 জনের পরিবারের জন্য যদি করা হয়, স্বামী স্ত্রী সন্তান, তার রোজগার মাসিক বা বাৎসরিক, তার বয়স ইত্যাদি মাথায় রেখে তার কতটা সাম অ্যাসিওর্ড নেওয়া উচিত, এই ধরনের কি কোনো অঙ্ক হয়? মানে না হলে ধরুন আজকের দিনে দাঁড়িয়ে কেউ, আমি কথার কথা বলছি, কেউ হয়তো 32-34 বছর বয়সে দাঁড়িয়ে একটা 10 লাখ টাকা কভারেজের একটা পলিসি নিল। এবার তার যখন 52-55 বছর বয়স হলো, আরও 20 বছর বাদে, তখন হয়তো এই 10 লাখ টাকাটা যথেষ্ট নয়, ইনফ্লেশন ইত্যাদি আমরা আলোচনা করছিলাম। এর কি কোনো অঙ্ক হয় মোটামুটি একটা গাইডেন্সের জন্য, বোঝার জন্য? অঙ্ক করা যায়, সহজে যদি আপনি একটু বুঝিয়ে দিতে চান। এটা সহজের মানে এটা দুরকমভাবে দেখা যায়। এটা একটা হচ্ছে কোন বয়সে আমি কিনছি। আমি যত কম বয়সে কিনবো তত যদি বেশি সাম ইনশিওর্ড নিই, কারণ আমার তো আরও ধরুন কেউ 25 বছর বয়সে স্বাস্থ্য বিমা নিচ্ছে, তার 55 বছর বয়সে লাগবে, 30 বছর কাটাতে হবে। তো আজকের 10 লাখ 30 বছর বাদে হয়তো 30,000 টাকাও তার কোনো ভ্যালু থাকবে না। সুতরাং সেটার অঙ্কটা হচ্ছে সিম্পল, যে কতটা ইনফ্লেশন করে করে আমি দেখব কোথায় আমি যাব। সুতরাং কম বয়সে নিলে বেশি নাও, কারণ তার প্রিমিয়াম অনেক কম হবে, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা জিনিস হচ্ছে আমরা যেরকম বললাম যে মেডিকেল ইনফ্লেশন বা মেডিকেল মুদ্রাস্ফীতি হচ্ছে 10 থেকে 12%। তো আমাদের মেন যে কতগুলো শরীর খারাপ, যেরকম মেন আমাদের 4-5টা শরীর খারাপ আমরা দেখেছি যে পুরো আমাদের যে হসপিটালাইজেশন হয় তার মধ্যে প্রথমটা হচ্ছে ক্যান্সার, তারপরে হচ্ছে গ্যাস্ট্রো, তারপরে ইউরোলজি, তারপরে নি রিপ্লেসমেন্ট, ব্রিদিং ট্রাবল থাকে, ব্রিদিং ট্রাবল, এগুলো কম, বাট এটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। তো এর যা খরচা হয়, বিভিন্ন এই শরীর খারাপগুলোর বিভিন্ন রকমের খরচা হয়, তো তার উপর নির্ভর করে একটা ক্যালকুলেশন করা উচিত। এরকম ক্যালকুলেশন কেউ কি করে, অতটা না, কিছুটা অ্যাডহকভাবে আমরা দেখি। কিন্তু আমি এটা বলতে পারি, যদি কেউ 40 বছর বয়সে আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি একটা স্বাস্থ্য বিমা নিতে চান, স্বামী স্ত্রী এবং একটি সন্তান, আমি বলবো আজকের দিনে দাঁড়িয়ে 40 বছর বয়সে মিনিমাম 20 লাখ টাকার পলিসি নেওয়া। 20 লাখ টাকার পলিসি বেশিরভাগ কোম্পানিতে 20 লাখ টাকার থেকে আপনি 80 লাখ টাকা পেতে পারেন। আর নেক্সট 30 বছর 40 বছরের জন্য, এবং প্রত্যেক বছর আপনি বোনাস পাবেন। সেই বোনাস দিয়ে মোটামুটি আপনার সাধারণভাবে একটা ট্রিটমেন্ট হয়ে যাবে, যা লাইফ এক্সপেক্টেন্সি, যদি না সাংঘাতিক কিছু একটা শরীর খারাপ কারোর হয়। এবং তার জন্য লোকেদের ক্রিটিক্যাল ইলনেস পলিসি কেনা উচিত, যেখানে একটা লাম্পসাম টাকা পেয়ে যাওয়া যায় কোনো শরীর খারাপ হলে। 51টা ক্রিটিক্যাল ইলনেস হলে পেয়ে যাওয়া যায়। কিন্তু নর্মাল স্বাস্থ্য বিমার জন্য 40 বছর বয়সে স্বামী স্ত্রী সন্তান, একটি সন্তান, 20 লাখ টাকা, এবং প্রত্যেক বছরে যদি তার সুযোগ হয় তার অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী টপ আপ করা উচিত। মূলত বিমা ক্ষেত্র, কিন্তু আমরা বেশি আলোচনা করলাম স্বাস্থ্য বিমা নিয়ে, তার কারণে সাধারণ মানুষের সবচেয়ে বেশি চিন্তার জায়গা বা আকর্ষণের জায়গা স্বাস্থ্য বিমা। পার্থমিলবাবু, আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ।